হ্যালো বন্ধুরা, দেখো ভাবলাম একটা ভিডিও করে তোমাদের জন্য ছেড়ে যাই। জানি না আমি আজকে আর কোনো ভিডিও করতে পারবো কিনা। সত্যি আমি ফিজিক্যালি একটু খারাপ আছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি। আসলে কি বলো তো, অনেক সকালে আমাকে উঠতে হয় 5টায়। আমার হাজব্যান্ড অফিসে বেরোয়, তারপরে মেয়ের স্কুল থাকে 9টায়, মেয়ের স্কুল কার আসে। তো সেই জন্য খুবই ঠান্ডা লেগে গেছে। আর জানোই তো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি সব কিছু একাই করি। তো যার কারণে এত ঠান্ডা লেগেছে, আমি জানি না এর পরে আর ভিডিও বিকেলে দিতে পারবো কিনা। চেষ্টা করব, যদি একটু ভালো লাগে নিশ্চয়ই দেবো। ভীষণ মাথা ব্যথা আর ঠান্ডা লেগেছে খুব। যাই হোক, তো তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে এসেছো যে আমি যে সত্যি বলেছি। চলো আজকে আরও একবার তোমাদেরকে সেই প্রমাণ দেবো। আর হ্যাঁ, আবারও বলছি, পরকীয়া এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কখনোই অন্য কারোর জন্য হয় না। সেটা যার যার ক্যারেক্টারের ওপর ডিপেন্ড করে। ক্যারেক্টারের জন্যই কিন্তু যারা আর কি এই ধরনের কাজ করে, তারা নিজেদের চরিত্রের জন্যই করে। তার জন্য কারো স্বামী এটার সাথে ইনভলভ, বা স্বামী তাকে ভালোবাসে না, স্বামীর দ্বারা সেই স্যাটিসফ্যাকশন পায়নি, বা স্ত্রীর দ্বারা পায়নি, তাই জন্যই সেই ছেলেটি বা সেই মেয়েটি অন্য কারোর সঙ্গে সম্পর্ক গেছে। এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ আমাদের সমাজে বহু পুরুষ মানুষ আছে, পুরুষ মানুষের থেকে অনেক বেশি অনেক মহিলারা আছে যারা কিন্তু স্বামীর দ্বারা সত্যি সত্যি অত্যাচারিত। তারপরেও তারা কখনো ভাবেনি এক্সট্রা কোনো ম্যারিটাল অ্যাফেয়ার্সের সঙ্গে তারা জড়াবে। হতে পারে তারা সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুন একটা সম্পর্ক শুরু করেছে। আবার এমন অনেক মা আছে যারা সেই স্বামীর দ্বারা অত্যাচারিত বলে না, নিজের সন্তানের জন্য পুরো জীবনটা কাটিয়ে দিয়েছে, অন্য কোনো সম্পর্কে ঢুকতে চায়নি। এরকম নিদর্শন প্রচুর আছে। এরকম কিছু পুরুষ মানুষও আছে আমাদের সমাজে, পরিমাণে কম হলেও আছে। যাই হোক, তো তোমাদের আজকে একটা কথা বলতে চাই ভিডিওর শুরুতে। প্রণতি দত্তা ব্লগস দিদিভাই কালকে আমার কমেন্টসে বলেছে প্লিজ আমার নামটা তুমি তোমার ভিডিওতে নিও। একদম দিদিভাই, কেন নেব না। আর আমি দিদিভাই চ্যানেলটা ঘুরে এসেছি। এই কথাটা কেন বললাম জানো, যে পরকীয়া কারোর জন্য হয় না। এই দিদিভাই চ্যানেলটা তোমরা ভিজিট করলে বুঝতে পারবে। দিদিভাই অনেকদিন ধরে কাজ করছে, সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম। কারণ ওই যে বললাম, যারা সহজ সরল না, তারা পারে না গো মানুষকে ঠকাতে, ক্লিক বেট খেলতে পারে না। এই দিদিভাইও পারে না। এজেড, একটু এজেড। উনি ওনার নাতনিকে নিয়ে থাকতো। ওনার একটা নাতনি, একটা নাতি, ওনার ছেলে। ওনার হাজব্যান্ড মারা গেছে, যতটুকু আমি দেখে বুঝলাম। সব ভিডিও দেখতে পারিনি, একটা ভিডিও আমি কালকে রাতে দেখেছিলাম, অনেক রাতে গেছিলাম তো দেখতে। এমনিতেই শরীরটা ভালো না। তো সেখানে যতটুকু বুঝলাম যে ওনার ছেলের ওয়াইফ যিনি ছিলেন আর কি, অকারণে কোনো কারণ ছাড়াই নিজের স্বভাবের দোষে, মেয়েটির বয়স তখন, যেই নাতনিটিকে উনি আর কি মানুষ করছেন এখন, তার বয়স তখন 2 বছর ছিল। আর ছেলেটি তা বোধ হয় তখন 4-5 বছর বয়স হবে। নাতি আর নাতনি দুজনকে রেখেই সে চলে গেছে অন্য কোনো কারণে। দিদিভাই কিছুটা বলেছে জানতে চাইলে বলো। কোনো কমেন্টস নেই, ভিউজ নেই, তো কমেন্টস থাকবে কি করে। 3 সপ্তাহ আগের একটা আপডেট আমি দেখে এসেছি, সেখানে দেখে আসলাম সেই সেম ঘটনা। এই যে সংসারগুলো যে ভেঙে যাচ্ছে না, প্রত্যেকটা ভেঙে যাওয়ার পেছনে যতটা না কারণ যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং হচ্ছে না, এর থেকে অনেক বেশি মারাত্মক আকারে এটা এফেক্ট করছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য আমার নিজের চোখে দেখা, আমি বললাম না পার্সোনাল অনেক কিছু বলতে চাই না, আমার খুব ক্লোজ, খুব কাছের, ভীষণই কাছের একজনের সংসার ভেঙে গেছে শুধুমাত্র এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য। সেইখানেও ছেলে মেয়ে দুটো খুব ছোট। ছেলেটার বয়সও এরকম 1.5-2 বছর, মেয়েটার বয়স 3-3.5 বছর বয়স হবে। সেই সময় তাদের মা অন্য একজন পুরুষের সঙ্গে হাত ধরে বেরিয়ে যায়। যদিও তারা রেজিস্ট্রি করতে পারেনি, কারণ ডিভোর্স এখনও হয়নি। এই ক্ষেত্রে তার ঠাকুমাটি কিন্তু সেই বাচ্চা দুটোকে মানুষ করেছে। আজকে প্রায় 6 বছর হয়ে গেছে। নিজেরা দেখেই কিন্তু বিয়ে করেছিল ভালোবেসে, তারপরে সেই সম্পর্কের মান কিন্তু রাখতে পারেনি। তাই জন্যই বললাম, আমার চোখে যতগুলো পরকীয়া ঘটেছে, আমি দেখেছি যতগুলো পরকীয়া, তার জন্য কিন্তু পেছনে কেউ দায়ী ছিল, বা তাদের স্বামী স্ত্রীর ভালোবাসা ছিল না বলে আরেকটা সম্পর্কে ঢুকেছি, এই ঘটনা বিরল, এগুলো দেখা যায় না। স্বামী স্ত্রীর ভালোবাসা নাই থাকতে পারে, সেখান থেকে আমি লিগ্যাল প্রসেসে বেরিয়ে গিয়ে আমি নতুন সম্পর্কে ঢুকি না, তাহলে তো এটাকে আর কেউ এক্সট্রা ম্যারিটাল বলবে না, পরকীয়া বলবে কি না। পরকীয়া কাকে বলে জানে তো? আমার স্বামী থাকাকালীন বা আমার স্ত্রী থাকাকালীন অন্য কারোর সঙ্গে আমি সম্পর্কে আছি, শুধু সম্পর্ক নয়, ফিজিক্যাল হচ্ছি, সেটাকে বলে পরকীয়া, তাই না? তাহলে আর এটাকে পরকীয়া বলেছে কেন? তো এইগুলো না করে, নোংরামি না করে ভদ্রভাবেও করা যায়। যাই হোক, চলো ভিডিও তো শুরু করব। যে আমি যে কথাগুলো বলেছি সেটা আবারও প্রমাণ তোমাদের দিতে এলাম যে আমি সত্যি কথা বলেছি। তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সঙ্গে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো মেন টপিক্সে যাই।
আমাকে তোমরা প্রচুর ভালোবাসো, অনেকে মানে প্রচুর মানুষ, যত কমেন্টস আসে না ম্যাক্সিমাম আমি কিন্তু সবার কমেন্টসে রিপ্লাই করার চেষ্টা করি, আমার ভালো লাগে। আমার কেন জানি না মনে হয় কমেন্টসে রিপ্লাই করা মানে তোমাদের সঙ্গে সরাসরি ডিরেক্টলি আমি কথা বলছি, এই কারণে আমি রিপ্লাই করি। অনেক রাত হলেও দেখবো আমার অনেক রাতে করে তোমাদের কাছে রিপ্লাইটা যায়, কিন্তু আমি যখন একটু ফ্রি হই তখন। তো কালকে কয়েকটা কমেন্টস এসছে, ভীষণ ভালো লেগেছে, ভীষণ আমাকে ইন্সপায়ার্ড করেছে, জানো তো, মানে চোখ থেকে জল বেরিয়ে গেছে আমার কমেন্টসগুলো পড়তে গিয়ে। একটা বোনের কথা বলবো, যেহেতু ফোন আমার কাছে একটা না, তাই জন্য আমি সেই ফোনটাতেই ভিডিও করছি, আমি কমেন্টসগুলো পড়তে পারছি না। একটা বোন আমাকে বলেছে যে দিদিভাই, মানে আমাকে এমন একজনের সঙ্গে তুলনা করেছে যে কিনা আমার কাছে বলতে পারে এই ওয়াইটির জগতে ভগবান, যাকে কিনা আমার এত ভালো লাগে, যাকে আমি অনুসরণ করি বলবো না, মানে সে আমার গুরু বলতে পারো, মানে তাকে আমার ভীষণ ভালো লাগে, তার কথাবার্তা এত স্ট্রেট ফরওয়ার্ড না, ভীষণ ভালো লাগে। তো তার সঙ্গে আমাকে রিলেট করেছে এবং বলেছে যে তার ভিডিও যখন আমি প্রথম দেখি, আমি তার নামটা নিলে কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু তার সঙ্গে আমাকে রিলেট করেছে, সে কোথায় মানে আমি কোথায়, তাই জন্য আমি নামটা এই মুহূর্তে নিলাম না, অন্য কোনো সময় নেব। কারণ আমার মনে হলো ওখানে মানে কার সঙ্গে কার তুলনা, আমি একদম ছাপোষা আর সে অনেক দূর, মানে সে আমার কাছে ঈশ্বর সমতুল্য, তাই জন্য। তো সে বোনটি বলেছে যে ওর ভিডিও যখন দেখি তখন আমি বলেছিলাম এই একদিন অনেক বড় ইউটিউবার হবে, আজকে সত্যি তাই হয়েছে। দিদিভাই তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্টস করি না, আজকে কমেন্টস না করে পারলাম না, তুমিও একদিন অনেক বড় ইউটিউবার হবে, তোমার একদিন মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। অনেক অনেক ভালোবাসা বোন, তোমাদের এই কমেন্টসগুলো আমাকে যে কতটা হেল্প করে তুমি বুঝতেও পারছো না, মানে মেন্টালি অনেকে স্ট্রং করে। আমি জানি না আমি সেই জায়গায় যেতে পারবো কিনা, সেই এক্সপেকটেশন নিয়েও আমি আসিও নি যে আমি অনেক দূরে যাব, আমি শুধু তোমাদের ভালোবাসা চেয়েছি। আমি সামান্যতে ভীষণ খুশি হয়ে যাই, বিশ্বাস করো আমি খুব অল্পতে সন্তুষ্ট। আমি চাই তোমরা আমায় ভালোবাসো, আর আমি যেন তোমাদের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা না করি, আমি এটাই চাই। তো এইটুকুই বলার ছিল। আর যেটা আবার বলছি, তোমরা বৌদির লাস্ট ভিডিও দেখেছো, আমাকে একটা দিদিভাই বলেছে প্লিজ নাম নিও না ওদের, কারণ ওয়াইটিতে খুব খারাপ পরিস্থিতি চলছে, তোমরা নিশ্চয়ই জানো ওয়াইটির পরিস্থিতি এখন সত্যি খুব খারাপ, চারিদিকে একটা রাজনৈতিক ব্যাপার স্যাপার চলছে ওয়াইটিতে, আমি ডিটেলসে গেলাম না, ছোট মানুষ তো। তো ঠিক আছে, আজ থেকে আমি আর নাম নেব না, আমি বৌদি আর ঠাকুরপোই বলবো, তোমরা তো সবাই সবটা বোঝো। তো বৌদির লাস্ট ভিডিও দেখে এসেছো, সেখানে বৌদি কি বললো যে কেউ যদি আমাকে কোনো খারাপ কথা বলে তোমরা সেটা নিয়ে কিছু মনে করো না, পারলে তোমরা আরও 2-4টে কিছু অ্যাড করে দিও। হ্যাঁ, অ্যাড তো করতেই হবে। আজকে আমাকে নিয়ে তুমি খারাপ কথা বলে তো আমি কিন্তু চুপ করে থাকবো না, আমি কিন্তু অ্যান্সার দেবো, কিন্তু ওদের ক্ষেত্রে চুপ করে থাকতে হবে, কারণ ওরা জানে যেগুলো বলছি সেটা সত্যি বলেছি, ওদের কাছে প্রুফ দেওয়ার মতো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ওরা প্রুফ দিতে পারবে না, উল্টো প্রুফ দিতে গেলে ওরা ফেসে যাবে, সেই কারণে এখন অনেক কিছু বেরোবে। আচ্ছা, এই বৌদিটি কি জানি বলেছিল, তোমরা প্রচুর কমেন্টস করে ফেলেছো আমাকে যে দেখো না সেলিব্রিটিরা ওকে লাইক করেছে, ইনস্টাগ্রামে লাইক করেছে, ভিডিও তো আমিও দেখি, ভিডিও না দেখলে কন্টেন্ট করবো কী করে বলো, ভিডিও তো আমিও দেখি। তো ইনস্টাগ্রামে লাইক করেছি, ইনস্টাগ্রামে এরকম অনেক দেখেছি আমি, অনেকের আইডিতে এরকম অনেক সেলিব্রিটিরা লাইক করে, কারণ প্রত্যেকেরই আমাদের একটা করে ইনস্টা আইডি থাকে, কাজ করি বা না করি, আমারও আছে তোমাদেরও আছে, তাই না বলো? তো এটা নতুন কিছু নয়, মানে এটার জন্য নিজেকে সেলিব্রিটি ভাবার মতো কিছু নয়। কেউ আমাকে লাইক করেছে, এমন অনেক জায়গায় দেখবে এরকম কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয় না, যে সেখানে আমাদের কোনো বিধায়ক আসছে বা সিএম আসছে বা পিএম আসছে, যেমন আমার বাড়ির সামনেই ভোটের আগে পিএম এসেছিল, বুঝতে পেরেছো? আমার চ্যানেলে দেখবে ভিডিও আছে, আমার বাড়িতে ক্যামেরাও লাগানো হয়েছিল, মানে যেহেতু আমার বাড়ির একদম পাশে মেন রোডের ওপরে, তো সেই কারণে বাড়ির পাশের মাঠেই এসেছিলো, ফোর্স দেওয়া হয়েছিল আমার বাড়িতে। তো আমরা বাড়ির সামনে থেকেই দেখেছি, আমার গেটের সামনে থেকে। তো তার সঙ্গে দেখেছি বলে ফটো তুলতে পারি না, মানে ভিডিও ক্যামেরা করেছি। এবার যারা ওই মঞ্চে উপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেকেই আছে না, তার সঙ্গে সেলফি তুলেছে। তো তার মানে কি আমি পিএমের যোগ্য হয়ে গেলাম? হতে পারে, পিএম সে তো সেই লেভেলের, তাই না? সে তো সেই জায়গাটা তৈরি করে এসছে, এর জন্য আমার নিজেকে সেলিব্রিটি ভাবার মতো কিছু নেই, এটা আমাদের আনন্দ, এটা তো ভালো লাগে, সেটা হলাও করে বলার মতো কিছু নেই। হ্যাঁ, বলেছে ভালো হচ্ছে, কারণ বৌদিটি নিজেকে সবসময় সেলিব্রিটি মনে করে, সব সময়। তো সেই কারণে যাই হোক এই জায়গাটা তোমাদেরকে ক্লিয়ার করলাম। এবার তোমাদেরকে বলতে চাই, এই যে রোগ নিয়ে এত কিছু, ও অতীত জীবনে কি করেছে ডাজন্ট ম্যাটার, আমার জানার প্রয়োজনই নেই। ও বর্তমান জীবনে কি করছে, ও ওয়াইটিতে এসে কি করছে, এটাই আমার জানার কথা। এটা নিয়ে কেন কন্ট্রোভার্সি করছি, কারণ ও মানুষকে টুপি পরিয়েছে, পড়াচ্ছে, ইন ফিউচারও পড়াবো সারা জীবন, হোল লাইফ, কারণ ওর শুরুটাই হচ্ছে টুপি পরানো থেকে। সেখানে যে মানুষ আজকে এখনো পর্যন্ত ইনস্ট্যান্ট এত কিছুর পরেও আমাদেরকে টুপি পরাচ্ছে, সে তার
মানে অতীত নিয়ে, মানে তার পার্সোনাল লাইফে যে কথাগুলো, এই কথাগুলো তো ও নিজেই বলেছে। আমরা কি টেনে এনেছি? আমরা কি জানতে গেছি? আমরা তো চিনিও না ওকে। ও বলেছে স্বামীর দ্বারা অত্যাচারিত। স্বামীর দ্বারা কতটা অত্যাচারিত সেটাই শুধু তোমাদের সামনে তুলে ধরেছি। ওর ভিডিওতে যেই যেই পার্ট দেখিয়েছে সেই পার্টের বাইরে আমি কোনো এক্সট্রা কথা এখানে একটাও বলিনি বা কাউকে টেনে আনিনি, প্রয়োজনই বোধ করিনি বলার। কারণ আমাদের কাছে তো ভিডিও টু ভিডিও, সবসময় তোমাদেরকে তাই বলি। তো সেখানে এটা ক্লিয়ার, এটা একদম মানে পরিষ্কার হয়ে গেছে যে ওর স্বামীর দ্বারা অত্যাচারিত না ওর স্বামী ওর দ্বারা অত্যাচারিত। একটা মেয়ে যার কিনা যে কিনা এত জ্ঞানের বুলি দিতে পারে, তার ভিডিও তো দেখেছো তো সে কী ধরনের জ্ঞানের বুলি দিচ্ছে স্টার্টিং থেকেই, যে মানুষ যা বলে বলুক, তোমরাও তার সঙ্গে দু চারটে অ্যাড করে দিতে পারো। পৃথিবীতে এরকম ঘটনা কি কখনো দেখেছো যে কেউ ভালো আছে অথচ অন্য কেউ তাকে নিয়ে মানে তাকে ভালো থাকতে দিচ্ছে? ও সেটা বলতে চাইছে, মানে ওরা ভালো আছে আমরা ভালো থাকতে দিচ্ছি না। ঠিক সেরকমভাবেই এই মেয়েটি, তার এক্স হাজবেন্ড ভালো ছিল, তাকে ভালো থাকতে দেয়নি। কি তার কথার প্রসঙ্গে এটা তো উঠে আসবেই, আসবে না? ভুল বলিনি, ঠিকই বলেছি। তাহলে যে মেয়েটি এত টাকাস টাকাস করে এত জ্ঞানের বলে দিতে পারে, তোমাদের কি মনে হয় 10 বছর ধরে স্বামীর দ্বারা এইভাবে নির্মমভাবে অত্যাচারিত যে মেয়েটি হয়েছে সে একটা ভায়োলেন্সের কেস করতে পারেনি, তার বাড়ির লোক করতে পারেনি? তোমাদের মনে হয় যেই মা এসে স্টেটমেন্ট দিয়েছিল না মেয়েকে বিয়ে দেওয়ার আগে 100 বার ভেবে দেখবে আমরা ভুল করেছি, যেই মা সোশ্যাল মিডিয়ায় এসে স্টেটমেন্ট দিতে পেরেছে সেই মা একটা এফআইআর লঞ্চ করতে পারেনি? মনে হয় যেই মেয়ে চলে গেল স্বামীর বাড়ি থেকে, স্বামীর ফ্ল্যাট থেকে আর কি, দাউটিকে নিয়ে পালিয়ে গেল, তখন একটা মিসিং ডায়েরি হয়নি মেয়ের বাড়ির পক্ষ থেকে? তোমার আমার ক্ষেত্রে কি হলে কি হতো? যদি ধরেও নিতাম আমাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, তারপরেও আমাদের ফ্যামিলির লোক কি করতো? বসে থাকতো? মিসিং ডায়েরি করতো না বন্ধুরা? হ্যাঁ করতো, কিন্তু হাজবেন্ডটি কিন্তু করেছে, হাজবেন্ডটি কিন্তু করেছে। এবং সেই মিসিং ডায়েরি কেন নেওয়া হয়নি, কি বৃত্তান্ত সব আমি জানি। ওই যে বললাম পার্সোনাল কিছু কজের জন্য আমি সব কিছু বলতে পারছি না, সব কিছু এখানে ওপেন করতে পারছি না, তাহলে এরা আরও ফেসে যাবে, চারিদিক থেকে ফেসে যাবে। যার কারণেই না অনেকে এদেরকে বলার চেষ্টা করছে যে আমরা আছি, সামনে থেকে কিছু করতে হবে না, ডকুমেন্টস শো করতে হবে না, পেছন থেকে তুমি কেস করো, করছে না, নক করছে, তবুও এরা কিন্তু মানে এদেরকে কোনো রেসপন্স করছে না। তার রিজন একটাই, কারণ এদের কাছে কিছু নেই, এরা জানে কি অন্যায় করেছে। আর এই বৌদি তো জানে একেবারে তিনটে ছেলের লাইফ নষ্ট করেছে, একেবারে 3টে ছেলের লাইফ। এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণে, যে একটা ছেলেকে তো একেবারে দিয়েছে, তারপরে আরেকটা ছেলেকে ডিভোর্স না দিয়ে ওই একই বাড়ির একই ফ্যামিলির আরও একটা ছেলের সঙ্গে সে এখন একটা অবৈধ সম্পর্ক বলতে পারো, ইনলিগাল একটা রিলেশনের মধ্যে আছে। তো এরপরে আর তোমাদের কাছে কি কি ক্লিয়ার করতে হবে, আর কতটা ক্লিয়ার হবে, এবং সেটার একটা যথাযুক্ত প্রমাণ পর্যন্ত দিতে পারছে না। প্রমাণতরের পরের কথা ছেড়েই দাও, প্রমাণের প্রয়োজন নেই। তার নিজের মুখে একবার বলতে পারছে না যে আমরা মিথ্যে বলেছি, একটা বারের জন্য হাজব্যান্ড ওয়াইফ দুজনে কেউ বলতে পারছে না যে আমরা মিথ্যে বলেছি, পাচ্ছে না। সেই সৎ সাহসটুকু নেই, শুধু কথার পৃষ্ঠে কথা দিয়ে ঘুরিয়ে যাচ্ছে যে বলে বলুক আমরা ভালো আছি। সেটা তো সবাই বলতে পারে, যে চোর, যে চুরি করেছে, বা যে ক্রিমিনাল মানে ধরো যে খুন করেছে, মার্ডারার, সেও বলতে পারে বেশ করেছে, খুন করেছি, আমি তো ভালো আছি। যে যা বলে বলুক, শাস্তি হয় হোক। কি বন্ধুরা ভুল বললাম? ভুল বললাম কি? তারপরেও তারপরে দাঁড়ানোর জন্য অনেক মানুষ থাকে, যাই হোক সেটা যার যার নিজস্ব চয়েস, এক্ষেত্রে আমার কিছু বলার নেই। এবার বলছি, লাস্ট ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো মাটন খাওয়া, দেখেছো তোমরা, শ্বশুর বাড়ি থেকে মাটন এসছে, বললো জামাই গিয়েছিল, শাশুড়ি জামাইয়ের কাছে দিয়ে দিয়েছে মাটন। হ্যাঁ, শাশুড়ি খুব লাকি, শাশুড়ি খুব লাকি। প্রথমে এক জামাই ছিল, মানে দুই জামাইয়ের কাছে মা ডাক শুনলো নিশ্চয়ই, মানে এই বৌদির এক্স হাজব্যান্ডও মা ডাকতো, আর এখন প্রেজেন্ট হাজব্যান্ডও মা ডাকে। সত্যি শ্বশুরবাড়ির লোকও খুব লাকি। কথাগুলো বলতে খারাপ লাগলেও আজকে এদের কথার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলতে হয়, এরা এটাকে রিলেট করেছে। আবার দেখালো মা মাটন রান্না করছে, যে মা সেই ভিডিও করেছে, সেই ভিডিওর ক্লিপটা আবার অ্যাড করে দিয়েছে বৌদিটি নিজের ভিডিওর মধ্যে। তো মা বোধহয় এখন থেকে মানে এটা ট্রেন করছে, মানে মারও বোধহয় একটা চ্যানেল খুব শিগগিরই আসবে, কারণ এরকম নিদর্শন আমরা প্রচুর দেখেছি। এই যে ভাঙা টিনের ক্ষেত্রে, যেটা নিয়ে এখন ঝড় বয়ে যাচ্ছে ওয়াইটিতে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এই ভাঙা টিনের ক্ষেত্রে প্রথম ভাঙা টিনের দাদা কি বলেছিল, ক্যামেরার সামনে আমার বউকে কোনোভাবেই আনা যাবে না, আমাকে আনা যাবে না। এরপরে দেখা গেল জাস্ট কিছুদিন পরে যখন পয়সার গন্ধ পেয়ে গেল না, তখন দেখা গেল ভাঙা টিনের দাদারও একটা চ্যানেল আছে, বৌদিরও চ্যানেল আছে, মারও চ্যানেল খুলে দিয়েছে, বাবারও চ্যানেল খুলে দিয়েছে, ফ্যামিলি শুদ্ধ সবার একটা করে চ্যানেল আছে। আমার কথা, খোলাটা কোনো অপরাধ নয়, এখানে সবাই কাজ করতে পারে, সবার জন্য ওপেন এই প্ল্যাটফর্মটা। নাটক করার কি আছে?
নাটকটা করার কি আছে, ঠিক সেরকমই মাকেও বোধহয় ট্রেন করা হচ্ছে যে এরপরে মার একটা চ্যানেল আসবে। মা ভাবছে বেশ ভালোই তো, এখান থেকে ভালো তো ইনকাম হয়। তারপরে মাথার উপরে যখন বাবা সেলিব্রিটি টাইপের একজন আমার মেকাম ইউটিউবার আছে, সেখানে আমার চ্যানেলটা তো প্রমোট করারও প্রয়োজন নেই, এমনিতেই আমার চ্যানেল দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, সেটাই বোধহয় ট্রেলার চলছে, আমার তাই মনে হলো, সেটাই বললাম তোমাদেরকে। যাই হোক, জামাই মাটন নিয়ে আসলো। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে বলো, এর আগের দিন মানে লাস্ট ভিডিওর আগের ভিডিওতে এই বৌদিটি বলেছিল বৌদিটি কী কী সমস্যা, ইন্টারনাল সমস্যা, গ্যাস্ট্রয়েড দেখিয়েছে, আমলকির রস খেতে বলেছে, ডক্টরের জুস, ডক্টর রোজ আমলকির জুস খেতে বলেছে, তো সেটা খাচ্ছে। আচ্ছা, ডাক্তার যা যা বলেছে সেগুলো মেনটেন করছে, তার মধ্যে ডাক্তার এত পরিমাণে মাটন খেতে বলেছে। ডাক্তার এটাও বলে দিয়েছিল এই পরিমাণে মাটন খেতে হবে। একজন নর্মাল পেশেন্টের ক্ষেত্রে, পেশেন্টও দরকার নেই, একজন নর্মাল মানুষের ক্ষেত্রে ডাক্তাররা সবসময় বলে রেড মিট খাবেন না, 6 মাসে একদিন 1 পিসের বেশি খাবেন না। ডক্টররা রেড মিটকে পুরোপুরি অ্যাভয়েড করতে বলে, চিকেন খান বাট রেড মিট কিন্তু খাবেন না, পুরোপুরি অ্যাভয়েড করতে বলে। সেখানে এদের সপ্তাহে 4 দিন বোধহয় মাটনই হয়। অন ক্যামেরায় আমরা এই কদিন দেখতে পাই, অফ ক্যামেরা না জানি আরও কত কিছু হয়। ওদিকে বলবে আমার পয়সা নেই, আমাদের পয়সা নেই, পয়সা নেই। যাই হোক, এই মাটনটা যদিও বাপের বাড়ি থেকে এসছে, কিন্তু এই মাটনের বাইরে নিজেদের বাড়িতেও হয়। এখন আমরা এত পরিমাণে বলার মাটনটা আমাদের দেখায় কম, খুবই কম দেখায়, এখন দেখাতে চায় না। যাই হোক, মা রান্না করে পাঠিয়েছে। তাহলে ডাক্তার যখন বলে দিয়েছে এই এই নিয়ম মেনটেন করতে হবে, ডাক্তার বলেনি তাকে যে মাটন খাওয়া যাবে না? যার গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রয়েড দেখাতে হচ্ছে, যার ইন্টারনাল প্রবলেম, তাকে কি মাটন খেতে বলে? যার ব্রেনে ক্লটিং বা টিউমার আছে, তাকে ডাক্তার মাটন খেতে বলবে? আর সব থেকে বড় কথা হচ্ছে মাটনের যে চর্বি, ফ্যাটটা হয়, সেটা কিন্তু বৌদিটি নিয়েছিল। তোমরা কি দেখেছো সেটা ভালো করে? না দেখে থাকলে আরেকবার দেখে এসো। আচ্ছা, এই ফ্যাটটা সব থেকে বেশি ক্ষতি করে, মারাত্মক ক্ষতি করে শরীরে। এমনিতেই নাকি ওর যে রোগটা বলেছিল সেরিব্রাল থ্রম্বোসিস, সেটা হচ্ছে ব্লাডটা ঘন হয়ে যায়, ব্লাড জমে যায়। সেই ক্ষেত্রে নিশ্চয়ই মাটনের এই চর্বিটা খেতে বলবে না? বলবে কি? তার মানে এখান থেকে তোমাদের বোঝাতে পারলাম তো অ্যাকচুয়ালি এই বৌদিটি কিচ্ছু হয়নি, এখনও নাটক করছে। কারণ নাটক তো করতে হবে, ফেসে গেছে, কিছু রোগ তো এখানে সামনে আনতেই হবে। দেখো, ক্যান্সার, টিউমার, ক্লটিং এখন কোনোটাই আসছে না, শুধু ইন্টারনালে আটকে আছে, শুধু ইন্টারনালে আটকে আছে। যারা একটা সাইড প্যারালাইসিসের মতো হয়ে যাবে, তাকে এই পরিমাণে মাটন বা ফ্যাট খেতে বলবে কি? খেতে বলবে? তোমরাই বলো, বলবে না, কখনো বলবে না। এটা সাধারণ একটা নলেজ, এটা সমস্ত মানুষ বুঝবে। কাকে বোকা বানায়? নিজেরাই বোকা হচ্ছে। যারা নিজেদেরকে বেশি চালাক মনে করে, অ্যাকচুয়ালি আমি মনে করি তারাই বোকা, আমরা বোকা না। ওই যে বললাম যে এখন অনেক কিছু হবে, জানো তো? তোমাদেরকে শুধু একটা কথা একটু বলে দিই, গল্পে নতুন মোড় আসছে, শুধু এইটুকু জানিয়ে দিলাম, গল্পে নতুন মোড় আসছে, কাহানি মে টুইস্ট আ রাহা হ্যায়। সত্যি বন্ধুরা, এমন কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরবো না, একটু ওয়েট করো, শুধু একটু সময় দাও। অনেকটা গুছিয়ে নিয়ে এসেছি, আর একটু সময় দাও, সব বলবো। আরও বেশি করে এক্সপোজ করব, অনেক বেশি এক্সপোজ করবো। না, ওর অতীত নিয়ে আমার কিচ্ছু বলার নেই। ওর অতীতে ওর স্বামীকে বিক্রি করেছে, সেটা সত্যি না মিথ্যা, শুধু সেটুকুই তুলে ধরেছি। আমি ওর বর্তমান নিয়েই খেলবো, আমি ওর বর্তমানকেই তুলে ধরবো। ও যতক্ষণ পর্যন্ত ওরা ওদের দেওয়ালে পিঠ থেকে না যাবে, যতক্ষণ পর্যন্ত ওরা নিজের মুখে স্বীকার না করবে। শুধু তাই নয়, কিছু কমেন্টস আমার কমেন্ট সেকশনে কালকে এসছে এবং বলেছে ওদের ওখানকার যে কাউন্সিলর এবং মেয়র, তাদেরকে চিঠি পাঠানো হবে। আমি আছি সাথে, জানতে চাই ওর ঠিক কী হয়েছে। আমি সাথে আছি, অন ক্যামেরা বললাম আমি সাথে আছি। শুধু তাই নয়, আরও কিছু মানুষের সঙ্গে আমি যোগাযোগ করেছি, আজকে হয়তো কথা হবে, অনেক উঁচু লেভেলের মানুষ। কারণ দেখতে চাই কত দূর নাটক করতে পারে, কত দূর আমি এখানে বসেও অনেক কিছু করতে পারি, শুধু সেইটুকু দেখতে চাই। না, ওর অতীত নিয়ে নয়, না ওর বর্তমান হাজব্যান্ড নিয়েও নয়, এটা ওর লাইফ। আমি এই বিষয় ঢুকবোই না, যেটুকু ক্লিয়ার করার ছিল শুধু করেছি ওর ভিডিও ধরে। আমি ওর রোগের বিষয় ঢুকতে চাই, ও মানুষকে কেন বোকা বানালো। এখনও ক্যান্সার ক্যান্সার টাইটেল থাম্বনেলের মধ্যে খেলা হচ্ছে, কেন খেলা হচ্ছে? তাই এটাকে দেখতেই হবে শেষ পর্যন্ত, ওর অ্যাকচুয়ালি কী হয়েছে। অনেকে আমাকে কমেন্টস করো যে ও তো খারাপ, তোমরা তার থেকে বেশি খারাপ, ওকে বিক্রি করে ইউটিউব থেকে পয়সা দিচ্ছ, ওকে ইউটিউব পয়সা দিচ্ছে, তাহলে ওকে যদি ইউটিউব পয়সা দেয়, আমাকেও তো তোমরা পয়সা দিচ্ছ না, আমাকেও ইউটিউব পয়সা দিচ্ছে। ও আমাদেরকে বিক্রি করে ইউটিউব থেকে পয়সা নিয়েছে, আমি ওদেরকে বিক্রি করে ইউটিউব থেকে পয়সা নিই। উত্তরটাও আমি এরকমই দিয়েছি। ভুল বলেছি বন্ধুরা? একটুও ভুল বলিনি। তোমাদের ইচ্ছে মতো তোমরা কমেন্টস করো, কমেন্ট সেকশন খোলাই থাকবে সব সময়, কারণ তোমাদের এই কমেন্টস দেখে আমার জেদ আরও বেশি করে বাড়ে, তাই আমি এটার পেছনে আরও লেগে থাকবো। ওর রোগটা নিয়ে না, ওর পার্সোনাল না, ওর প্রেজেন্ট লাইফ, মানে আলাদা যে ম্যারিড লাইফ, সেই লাইফেও কী করছে আমার জানার দরকারই নেই। যেটুকু ভিডিও তো বলেছিল মিথ্যে, সেটুকুই তুলে ধরেছি। আমি এবার ফাইট করব রোগের জন্য। ও কতটা মিথ্যেবাদী, কতটা মিথ্যে বলে, কতটা প্রতারণা করেছে, সেটার উপরে ফাইট করব। সেই প্রুফ তোমাদেরকে খুব শীঘ্রই দিতে যাচ্ছি, খুব শীঘ্রই। শুধু একটুখানি আমার চ্যানেলের সঙ্গে থাকো। যে বললাম গল্পে নতুন মোড় আসছে, টুইস্ট আসছে, এমন জায়গা থেকে এমন কিছু তুলে ধরবো না, মানে ওরা কুপকাত হয়ে যাবে সেই জায়গায়। যাই হোক, আমি তোমাদেরকে বললাম যদি তোমরা পারো এটা করতে, কাউন্সিলর বা মেয়র, তোমাদের ওখানে অনেকের বাড়ি অনেকেই যোগাযোগ করছো,
চেষ্টা করো, চেষ্টা করো, সাথে আছি, অবশ্যই জানতে চাই অ্যাকচুয়ালি ওর কী হয়েছে। যতই অনেকে বলুক ডকুমেন্টস এখানে দেখাতে হবে না, এখানে রাইটস নেই, অবশ্যই রাইটস আছে। এখানে যদি আমি বিক্রি করি আমার ক্যান্সার হয়েছে, সেই বিক্রি করে যদি ভিক্ষা করি লক্ষ লক্ষ টাকা দাও, তাহলে আমরা জানতে অবশ্যই পারি, আমাদের অধিকার আছে তোমার কি হয়েছে, কি রোগের জন্য আমরা তোমাকে এত পরিমাণে রেভিনিউ দিয়েছি, শেয়ার করেছি, ওয়াচ টাইম দিয়েছি, ভিউজ দিয়েছি। অধিকার নেই? আমি যদি তোমাকে মানে তোমার পেটের ভাতটা তুলে দিতে পারি, তাহলে আমি জানতে পারবো না? আমার জানার অধিকার নেই যে কী কারণের জন্য আজকে তোমার এই অবস্থা? আমি পারবো না? অবশ্যই। তোমরা যদি আমাকে আমার এই ভিডিওর মারফত পয়সা তুলে দিতে পারো, তাহলে তোমরা জানতে চাইবে না কিসের জন্য আমি এদেরকে নিয়ে ভিডিও করছি, কি আছে এই ভিডিওর মধ্যে? আমি অ্যান্সার দিতে 100 বার বাধ্য, কারণ আমার কাজই তোমাদেরকে নিয়ে, তোমাদের জন্য চ্যানেল চলছে, আমার জন্য নয়। তাহলে আমি উত্তর দিতে যদি তোমাদের কাছে বাধ্য হই, তাহলে ওরা উত্তর দিতে কেন আমাদের কাছে বাধ্য হবে না? আমরাও তো ওদের ভিউজ। এখন না ওই নেগেটিভ ভিডিও করি তাও ভিউজ, তখন পজিটিভ ওয়েতে ভিডিও করতাম বা করতাম না, তখন থেকে ভিউজ। কি ভুল বললাম? ভুল বললাম না। যাই হোক, এখানে তোমরা লাস্ট ভিডিওতে দেখেছো যে বলছে যে দেখো না আমার চুলটায় নজর দিচ্ছে, বলছে এত সুন্দর চুল উঠছে তোর, এই না বলেছিলে? এই না বলেছিলে যে যে চুলগুলো উঠছে সেগুলো পড়ে যাচ্ছে, সেগুলো পড়ে যাচ্ছে, কোথায় গেল? এখন পড়ছে না। ও এখন স্বামীটি তোমার, ডাউন নামক স্বামীটি নিজের মুখেই বলে ফেললো এত সুন্দর চুল উঠছে তোর। সুন্দর তো চুল উঠবেই, অসুস্থ মানুষের সৌন্দর্য থাকে না, সুস্থ মানুষের তো সুন্দর সুন্দর জিনিসই উঠবে, কারণ তুমি তো সুস্থ, তুমি তো অসুস্থ নয়। তোমাকে তো চুলটা ফেলতে হয়েছিল এখানে ক্যান্সারটা প্রমাণ করার জন্য। আসলে ক্যান্সার তো তোমার হয়নি, টিউমার তো তোমার হয়নি, ক্লটিং তো তোমার হয়নি, সেরিব্রাল থ্রম্বোসিস তো তোমার হয়নি, কিচ্ছু তোমার হয়নি, কিন্তু এগুলো তো এখন প্রমাণ করার জন্য তোমাকে চুল কাটতে হয়েছিল, কারণ চুলটা কেটে ফেলে দিলে মানুষ আরও সিম্প্যাথেটিকভাবে তোমার চ্যানেলে অ্যাট্রাক্ট করবে। সেই কারণে তুমি চুলটাকে ফেলে মানুষকে বোকা বানিয়েছো। বোকা বানানো তোমাদের ফোন দি ফাঁদে ফেলেছো মানুষজনকে। এর উত্তর তো তোমাকে এখানে দিয়ে যেতেই হবে। যেটা তুমি অন ক্যামেরা করেছো সেটা তো উত্তর তোমাকে অন ক্যামেরাই দিতে হবে। কেউ ছাড়বে না, আমি তোমাদেরকে বলছি, কেউ ছাড়বে না। যে যেখান থেকে পারো, যেভাবে পারো চেষ্টা চালিয়ে যাও। আমিও আমার তরফ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবার তোমাদেরকে আরও একটা কথা বলবো। ছেলেকে পাশে নিয়ে পড়াতে বসায়, ছেলে যদি ভুলও পড়ে সেটা কারেকশন করিয়ে দেয় না এই মাটি, কারণ ডক্টর বারণ করেছে। ডক্টর বারণ করেনি তুমি ভিডিও করো, ডক্টর বারণ করেনি তুমি রান্না করো, ডক্টর বারণ করেনি তুমি সিনেমা দেখো, ডক্টর বারণ করেনি তুমি ঘুরে বেড়াও, ঘুরতে যাও, ডক্টর বারণ করেনি তুমি এই খাও সেই খাও, খাবারের কোনো ডায়েট চার্ট নেই, খিচুড়ির সঙ্গে চিকেন, প্রচুর পরিমাণে মাটন খাচ্ছ, ডাক্তার এগুলো বারণ করেনি। ডাক্তার পার্টিকুলার শুধু বারণ করেছে তুমি বাচ্চাটিকে পড়াবে না। বন্ধুরা, মেডিকেল সায়েন্স এরকম কোনো ডাক্তার আছে যে কিনা এতগুলো কিছু করতে বললে শুধু বাচ্চাকে পড়াতে বারণ করবে? আজকে জানুয়ারি মাসের এই ভিডিওটা যাচ্ছে তোমাদের কাছে 6 তারিখ, তার মানে 6 তারিখ এখনও পর্যন্ত দেখেছো বাচ্চাটিকে কোথাও অ্যাডমিশন করেছে? করাতে পারবে না, টিসি নেই ওদের কাছে। করাতে গেলে ওই যে শিলিগুড়িতে যে স্কুলটা অ্যাডমিশন করেছিল, খুব ছোট্ট একটা স্কুল নিউটন, আমি তোমাদের বলেছিলাম, ওই স্কুলটায় টিসির দরকার হয় না, এরকমই কোনো স্কুলে করাতে হবে। কারণ যে স্কুলেও পড়তো রামমোহন মিশন, খুব বড় একটা স্কুল কলকাতায়, সেই স্কুল থেকে তো টিসি নিতে পারেনি, গিয়েছিল তো পালিয়ে, পালিয়ে যেতে হয়েছিল। শুরু থেকেই তো আমাদের বোকা বানিয়েছে, স্বামীর সঙ্গে থেকে, স্বামীর খেয়ে, স্বামীর টাকা পয়সায় লাক্সারিয়াস লাইফ লিড করে আমাদেরকে বলেছিল সিঙ্গেল মাদার। সেই থেকে তো টুপি পরিয়েছে, তারপরে সেখান থেকে পালিয়ে দেওরকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে আমাদের বলেছে এই ছেলেটি আমাকে নতুন জীবন দিয়েছে। একবারও বলেনি এই ছেলেটির সঙ্গে তার আগে থেকে রিলেশন ছিল, 1 বছর আগে তাদের রেজিস্ট্রি হয়ে গেছে ইললিগালভাবে। কতভাবে আমাদের বোকা বানিয়েছে। আমার প্রশ্ন এই জায়গায়, তার লাইফে সে যার সাথে ইচ্ছা থাকুক, আমার কথা, আমাদেরকে বোকা না বানাইলে এই প্রশ্নগুলো আমরা তুলতাম না, কখনোই তুলতাম না। এখনও বোকা বানাচ্ছে রোগ নিয়ে, মানে এদের টুপি পরাতে পরাতে না লোকটা সাংঘাতিক বেড়ে গেছে, সাংঘাতিক বেড়ে গেছে, বুঝতে পেরেছো? যার কারণে এরা এটা থেকে মানে বেরোতেই পারছে না। এবার তোমাদেরকে একটা খুব ভালো পয়েন্টস আমি ধরিয়ে দিতে চাই, খুব ভালো পয়েন্টস। সেটা হলো এই লাস্ট ভিডিওর আগের ভিডিওতে যে ভিডিওটা করেছিল না ক্যান্সারকে হাইলাইট করে, সেখানে বারবার ভিডিওটা কাট হচ্ছিল, তাই না? এবং বলছিল যে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, স্টোরেজটা ফুল হয়ে যাচ্ছে, যার কারণে ভিডিও বারবার বন্ধ হয়ে যাচ্ছে। কি বন্ধুরা মনে আছে তো? লাস্ট ভিডিওতে দেখলাম কাছে 2টো ফোন, একটা ফোনে বাবার সঙ্গে কথা বলছে কানে নিয়ে এরম করে কথা বলছে, আরেকটা ফোনে শ্যুট হচ্ছে স্ট্যান্ডের সঙ্গে, ফোনটা হয়তো সম্ভবত রাখা ছিল, নাকি দাওয়াত ছিল বাড়িতে জানি না, দাওয়াত তো বলেছে অফিসে গেছে, যাই হোক জানি না, সেই প্রসঙ্গে আসছি একটু পরে। তো যেখানে যার কাছে 2টো ফোন থাকবে, একটা ফোনের স্টোরেজ যদি ফুল থাকে, আমার কাছে যখন আরেকটা অপশান আছে, তাহলে আমি ভিডিওগুলো সেই ফোনটা দিয়ে না করে যেই ফোনটায় আমার স্টোরেজ ফুল সেটা দিয়ে কেন করব? এটা কাকে বোকা বানাতে চেয়েছে? আমরা এখানে কাজ করি, আমরা জানি।
যে অন্য ফোন থেকে আমরা ভিডিও শ্যুট করে এডিট ফেডিট করে শেয়ার বাই নেয়ার থেকে আমি আমার এই ফোনে নিয়ে আসতে পারি, স্টোরেজ ফাঁকা করে নিয়ে আমি এই ফোনে নিয়ে আসতে পারি, কিংবা আমার আইডিটা আমি আমার অন্য ফোনে লগ ইন করেও সেখান থেকেও কাজ চালাতে পারি। আমরা কাজ করি বৌদি, যারা করে না তাদেরকে বোকা বানাতে পারো, আমাদেরকে বোকা বানাতে পারবে না। তাহলে এর আগের দিনও মানে জায়গায় বসে আমাদেরকে বোকা বানিয়ে গেছে। ওই যে আমি তোমাদেরকে আগেই বলেছি না, ভুলে যাচ্ছিল কি বলবে, তাই কাট করে দেওরকে ফোন করে বলেছে ঠাকুরপো কি জানি বলবো, ঠাকুরপো আবার বলে দিয়েছে তারপরে সেটা। আচ্ছা, এই যে ওর যে হেল্পিং হ্যান্ডটি ছিল, কাজের মেয়েটি ছিল, তাকে আর দেখা যাচ্ছে না, তাই না বলো? সে কি কাজ ছেড়ে দিয়েছে? এই প্রশ্নটা আমার মনে এসছে, সে কি কাজ ছেড়ে দিয়েছে? মানে তাকে তো দেখাতো আগে সে কাজ করতে, এখন বলছে দেওরটি অফিস যাবে, ও টুকটাক কিছু করে দিয়ে যাচ্ছে, তারপরে নিজেই সকালে সব খাবার টাবার মুড়ি ঠুড়ি চপ মুড়ি খেতে খুব ভালোবাসে এরা। অত সকালে চপ কোথায় পায় আমি জানি না, আগের দিনেরই বোধহয় হবে সম্ভবত। যাই হোক, সেটা মেখে দিল, সে খাবার যেটা যে খায় সেটা নিয়ে কথা নয়। তো সেগুলো করে দিচ্ছে, সবই নিজে করছে, কেন? কোথায় গেল, কোথায় গেল এই কাজের লোকটি? ও ছেড়ে দিয়েছে? দেবেই তো, দেবেই তো। যখনই পর্দা খুলে যাবে তখনই এর সঙ্গে কেউ আর জড়িত থাকতে পারবে না, এদের দুজনকেই থাকতে হবে, এই দেওর বৌদিকে। আর বাবা মা, বাবা মার কথা আর কি বলবো, যে মা এত বড় বড় কথা বলেছিল যে মেয়েকে বিয়ে দেওয়ার আগে একটু বুঝে শুনে বিয়ে দেবেন, কত কথা, মেয়ে অত্যাচারিত, সেই মা এখন মেয়েকে নিয়ে এত কিছু বলছি আমরা, একবারও ক্যামেরার সামনে এসে কেন আমাদেরকে বলতে পারছে না আপনারা এরকম কথা বলবেন না, আমার মেয়ে এই ধরনের না বা আমার জামাই এই ধরনের নয়, আমাদের কাছে প্রমাণ আছে আমার মেয়ে সত্যি অসুস্থ। বাবা মা এখন বলতে পারছে না, গৃহপ্রবেশের খাবার খাওয়া, তখন সেখানকার ফুটেজ নেওয়া, সবাইকে দেখাতে পারা। এই মুহূর্তে কিন্তু আমি কিছু দেখাতে পারবো না, তারা কিন্তু আসবে না। আসবে কি করে, কি করে আসবে? কিছু থাকলে তো আসবে। মানুষ লড়াই কোনটা নিয়ে করে জানো? তার মধ্যে সত্যতা থাকলে তবে তো লড়বে। মিথ্যে দিয়ে কি লড়াই করা যায় নাকি? মিথ্যে দিয়ে মানুষকে শুধু বোকা বানানো যায়, মিথ্যে দিয়ে তুমি ফাইট করতে কোনোদিনও পারবে না। মিথ্যে থাকলে তুমি মানুষকে বোকা বানিয়েছো, তুমি যখন ধরা পড়ে যাবে তখন তুমি সেটা থেকে মুখটাকে সরিয়ে নেবে, মানে তুমি ওটাকে মেনে নেবে, ওটাকে মেনে নেই তুমি চলবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কাজ। তুমি কিন্তু লড়াই করতে কখনো পারবে না, তোমাকে ওটা মেনে নিয়েই চলতে হবে, কারণ তুমি তো জানো তুমি মিথ্যাবাদী। তুমি মানুষকে কতভাবে বোকা বানিয়েছো সব দিক থেকে, সবাইকে, একজনকে দুজনকে নয়, তোমার সঙ্গে রিলেটেড প্রত্যেকটা মানুষকে তোমরা বোকা বানিয়েছো। তাহলে সেখানে আর কি হবে এর থেকে বেশি? এই জন্য এখন আর কোনো কিছুর উত্তর আসবে না, যে যা বলে বলুক, পারলে তোমরা দু তিনটে অ্যাড করে দাও। যে কোনো মানুষকে আমি বলবো আমার ক্যারেক্টার সম্পর্কে তুমি আজে বাজে কথা বলো, তোমাকে আমি রাইটস দিলাম? সেই কে কে আছে এই পৃথিবীতে? কোনো পাগলও বলবে না। এরা আমাদেরকে বোঝাতে চাইছে সেটা, এরা ভালো আছে আমরা সহ্য করতে পারছি না। তোমরা ভালো আছে সেটা আমরা সহ্য করতে পারছি না, ভুল। তোমরা ভালো নেই বলে আমরা ভালো ছিলাম, আমাদেরকে তোমরা খারাপ করেছো, এই ওয়াইটিটাকে তোমরা খারাপ করেছো, এই একটা সোশ্যাল সাইটটাকে তোমরা একটা বাজে জিনিস, নোংরায় মিথ্যে মিথ্যে দিয়ে ভরিয়ে দিয়েছো তোমরা। অনেকে কালকে আমার কমেন্টস করেছো মনের জোরে তো সুস্থ হয়েছে, কৃতিকা হাউসের পূজাকে পাঠিয়ে দাও, পূজা খুব অসুস্থ তো, ওর ক্যান্সার, ওর কাছে পাঠাও তাহলে ও যদি সুস্থ হয়। সত্যিই তাই, সত্যিই তাই, আমার তাই মনে হচ্ছে। এখন দেখো এই এদেরকে দেখে অনেকেই না ক্লিক বিট খেলা শুরু করে দিয়েছে, এই এদের নাটক দেখে অনেকেই, দেখো ভালোটা মানুষ খুব একটা নেয় না, খারাপটা কিন্তু চট করে আমরা নিই, অনেকেই ক্লিকবেট খেলা শুরু করেছে। তাই এখন এই ওয়াইটিটা খুব একটা মানে নোংরায় পরিণত হচ্ছে দিনে দিনে। কাকে বিশ্বাস করব, কাকে বিশ্বাস করব না, ভয়ানক পরিস্থিতি এই ওয়াইটিতে। আমি নাম ধাম নেব না, তোমরা নিশ্চয়ই বোঝো, তোমরা অনেকে আমাকে কমেন্টসও করেছো, আমি শুধুমাত্র এইটুকুই বললাম। অনেকেই এদের দেখে ক্লিকবেট খেলা শুরু করেছে, নাটক শুরু করে দিয়েছে। যাই হোক, শোনো একটা কথা বলি, মিথ্যে দিয়ে বেশি দিন টেকা যায় না, মিথ্যের প্রাচুর্য ভেঙে পড়বেই, প্রাচুর্য মিথ্যের ভেঙে পড়বেই। সত্যের দ্বারা হয়তো প্রাচুর্য করা যায় না, কিন্তু তুমি মাথা উঁচু করে বাঁচতে পারবে, মিথ্যে দিয়ে বাঁচা যায় না, এটা আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি, তাই তোমাদেরকে বলছি। তাই আমার অত পাহাড়ের প্রয়োজন নেই, আমি অল্পতে খুব সন্তুষ্ট, কিন্তু আমি যেন মাথা উঁচু করে চলতে পারি, সবার চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারি। আমি শুধু জীবনে এইটুকুই চাই, শুধু এটুকুই চাই, এই মিথ্যে প্রাচুর্যের আমার প্রয়োজন নেই। তাই এই মিথ্যে দিয়ে যারা প্রাচুর্য গড়ছে তাদের প্রাচুর্য তো ভাঙারই ছিল, তাই আজকে আস্তে আস্তে ভেঙে পড়ছে, ভেঙে পড়েছেই, শুধু এখন ধসটা দেখা বাকি, শুধু ধসটা দেখা বাকি। ওই ধসে এরা চাপা পড়ে যাবে, সেই অবধি এরা এখনো পর্যন্ত ওয়েট করছে, যার কারণে এরা এখনো নাটক চালিয়ে যাচ্ছে। যদিও এদের এতে কিছু যায় আসে না, এদের এতে কিচ্ছু যায় আসে না, সে তুমি যতই বলো বা আমি যতই বলি না কেন। এবার তোমাদেরকে তো আমি বলেই দিলাম যে ফোনের কথা। এবার দেখো, যার ব্রেনে, যেমন বলেছে যে
মারণ রোগটা ঠিক কোথায়? এতদিন ছিল মাথায়, এখন এসছে এন্ডোমেট্রিয়াল ইনফেকশনে মারণ রোগ। আমি ঠিক বুঝলাম না কোথায় মারণ রোগ। সেই মারণ রোগ যার ব্রেনে, বা ধরো যার ব্রেনে একটা টিউমার থাকবে, সে ফোন এরম করে নিয়ে কথা বলে কি করে? ডাক্তার তাকে বলেনি ফোন থেকে আলাদা থাকতে? হ্যাঁ, মাঝখানে এই ঠাকুরপটি মানে যখন ধরা পড়ে, এরা এক্সপোজ হয়, তার কিছুদিন আগেও বলেছিল যে ওর নাকি ফোন দেখা একদমই বারণ, একদমই ফোন দেখা বারণ, ফোনে কথা বলা বারণ। জাস্ট কিছুদিনের মধ্যে এদের সব কিছু ঠিক হয়ে যায়। জাস্ট সপ্তাহখানেক 10 দিনের মধ্যে এরা একদম সুস্থ হয়ে যায়। যে প্রচুর মনের জোর, যে প্রচুর মনের জোরে এরা একেবারে সুস্থ হয়ে যায়। তাই ফোনটা এরম করে নিয়ে কথা বলতে পারছে এই সময়, যার এরকম প্যারালাইসিস পেশেন্ট, মানে যার আর কি নার্ভের সমস্যা, তার কোনো সমস্যা হচ্ছে না। ফোন কানে নিয়ে সে দিব্যি জামা কাপড় মেলছে, রান্নাবান্না করছে, সাংসারিক সব কাজ করছে। আচ্ছা, তোমরা একটা জিনিস কি দেখেছো যে আমাদের বৌদিটি ওয়াশরুমে ঢুকলো, ওয়াশরুম থেকে বেরোলো, ওখানে অনেকটা টাইম গেছে, ওখানে ভিডিও এডিট হয়েছে, কাটিং হয়েছে, এডিট হয়েছে, এগুলো আমরা কাজ করি, আমরা বুঝি। বৌদিটি সব দেখাচ্ছে। এমনকি আজকে রান্না করবো না, দাঁড়াও জিজ্ঞেস করে নেই ওকে যে ও মাটনটা নিয়ে আসবে, আর কিছু রান্না করতে হবে কিনা, মাছ করবো কিনা, মাছটা বার করে রেখেছিল, সেটাও ভিডিওর মধ্যে, মানে তার স্বামীর সঙ্গে সে কথা বলছে, মানে তার ইনলিগাল হাজব্যান্ডের সঙ্গে, সেটাও ভিডিওতে দেখাতে পারলো। অথচ একটা বারের জন্য এটা ভিডিওতে দেখাতে পারেনি আজ পর্যন্ত যে কি প্রসেসিং চলছে তার রোগের জন্য। পেয়েছো তোমরা? এত কিছু যে দেখাতে পারে, সে এটা দেখাতে পারে না। তোমাদের তাই মনে হয়? কিছু নেই বলেই তো দেখাতে পারে না, কিছু নেই বলেই তো দেখাতে পারে না। না হলে কি প্রসেসিং চলছে, সেই প্রসেসিংটুকু, রোগের নাম বলতে বলছি না, প্রসেসিংটুকুও পর্যন্ত দেখাতে পারে না এরা। অথচ দেখো, ওয়াশরুমে ঢুকছে, ওয়াশরুম থেকে বেরোচ্ছে, সেটাকেও দেখাতে পারে। মানে এই জায়গাটা না দেখালে হতো না? ওয়াশরুমে ঢুকছে তো মানুষ চান করার জন্য বা ফ্রেশ হওয়ার জন্য, সেটাকে আমরা জানি না? না, আমাদেরকে এই বৌদির থেকে জানতে হবে। সেটাও দেখাতে পাচ্ছে। স্বামীকে ফোন করছে, আজকে আর রান্না করবো না, আসার সময় নিয়ে আসবে মাংসটা, সেটাও আমাদের এখানে তুলে ধরছে যে ফোনে কথা বলছে। অথচ কি প্রসেসিং চলছে ট্রিটমেন্টের, সেটা কিন্তু দেখানো যাবে না। কারণ এই যে স্বামীর সঙ্গে কথা বলা, ওয়াশরুমে ঢোকা, এটা তো রিয়েল, এটা তো দেখানো যায়। প্রসেসিং দেখাবো কি করে? এখানে এর মধ্যে তো কিছু নেই। আমি প্রসেসিংটা কোথা থেকে আনবো? আমি তো অসুস্থই নয়, আমার তো কোনো প্রসেসিং চলছেই না। কি বন্ধুরা, ভুল বললাম? ভুল বললাম না, একটুও ভুল বললাম না। এবার তোমাদেরকে আরও একটা পয়েন্ট আমি একটু বলতে চাই। এই যে দাওয়াতটি, যে কিনা অফিস যায়, বলে রোজই বলে অফিস যাচ্ছে, অফিস যাচ্ছে, তাই না? তো যে কিনা অফিস যায়, আচ্ছা কোন অফিস আছে দুপুরবেলা লাঞ্চ করার জন্য বাড়িতে খেতে আসে? তোমরা অনেকেই বলেছো এই দোকানে কাজ করে, ওই দোকানে কাজ করে, আমি নামগুলো বললাম না। বলো, এমনিতেই তো ছুটির দিনটার কোনো ঠিক ঠিকানা নেই। তোমাদেরকে বললাম আমি থার্সডে বলেছিলাম, অনেকে বলেছে থার্সডে না, ওনাকে বলেছিল মানডেতে ছুটি। আচ্ছা যাই হোক, মানডেতে যদি ছুটি হয়ে থাকে আর অফিসের কোনো অফিস, প্রাইভেট সেক্টর, মানে মানডে বলেনি, থার্সডেই তো বোধহয় বলেছিল। যাই হোক, তো কোন অফিস এরকম ছুটি থাকে? কোন অফিস থাকে আমাকে একটু তোমরা বলো। আর এমন কোন অফিস আছে যে প্রত্যেক দিন লাঞ্চ ব্রেক দেবে, বাড়িতে গিয়ে যাতায়াত একটা টাইম আছে, গিয়ে তুমি খেয়ে আসো? 10 মিনিটের লাঞ্চ ব্রেকও পায় না যারা ডিউটি করে, যারা চাকরি করে, প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট জব হোক। আরে আমাদের আশেপাশে ভুরে ভুরে লোক চাকরি করে, প্রত্যেকের ঘরে এরকম আছে। আমরা জানি না? আমরা না করি তাতে কি হয়েছে? জানি না, বুঝি না। মানে এ কতভাবে মানুষকে বোকা বানায়, শুধু ধরিয়ে দিয়ে গেলাম। আর শুধু তোমাদেরকে এইটুকু বলে গেলাম যে আমি যে কথাগুলো বলেছি, প্রত্যেকটা কথা পয়েন্টে পয়েন্টে, জয়েন্টে জয়েন্টে সত্যি বলে গেছি। সেই জন্য ওদের এত পেইন হচ্ছে, বুঝতে পেরেছো? জয়েন্ট পেইন, সেই জন্য প্যারালাইসিস হয়ে গেছে। প্যারালাইসিস পেশেন্ট সুস্থ হয়ে গেছে, জয়েন্টে জয়েন্টে কথা বলেছি না, পেইন ছাড়িয়ে দিয়েছি, তাই প্যারালাইসিস পেশেন্ট সুস্থ হয়ে গেছে। তাই জন্য আজকে বলছে, যার যা ইচ্ছা বলো, পারলে আরও 2-4টে অ্যাড করে দাও। পৃথিবীতে এমন কোনো নিদর্শন নেই কেউ ভালো আছে আর আশেপাশের মানুষগুলো তাকে ভালো থাকতে দিয়েছে। কে বলেছে নিদর্শন নেই? আসো, তোমাকে নিয়ে আসবো সাথে করে, দেখে যাও চারিদিকে প্রত্যেকটা মানুষ নিজের মতো করে ভালো আছে, সততার সঙ্গে। তোমার মতো ফ্রড নয়, সোশ্যাল মিডিয়ায় এসে লক্ষ লক্ষ টাকা মানুষকে গলা কেটে নামিয়ে নিয়ে চলে গেলাম। এই জন্যে আমাকে কালকে একজন কমেন্টস করেছে, জানো তো, একজন মানে আমার মা সমতুল্য হবে, মায়ের থেকেও হয়তো বয়সটা বেশি, আমি দেখেছি। সে বলেছে এই জন্যই ওরা কারো কাছ থেকে ডিরেক্টলি টাকা হাত পেতে নেয়নি, কারণ ওরা জানে ওরা মিথ্যে বলছে। এইভাবে ভিক্ষে করেনি, অন্যভাবে মানুষকে বোকা বানিয়ে ভিক্ষে করেছে। ওরা বুঝতে পারেনি যে কন্ট্রোভার্সি লেভেলেও এমন অনেক মানুষ আছে যারা এই সমস্ত রোগের সঙ্গে কানেক্টেড, বা যারা পড়াশোনা জানে, শিক্ষিত, এই ধরনের জিনিসগুলো বুঝবে। ওরা সেটা বুঝতে পারেনি। ওরা ভেবেছিল এইসব নাটক করি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিনে নিয়ে ওরা নিজেরা লাভবান হবে, কিন্তু সেটা হলো
না। ভালো থেকো মা, তুমি সুস্থ থেকো, তোমার হাজবেন্ডকে রেসপেক্ট করছি যে তোমাকে বাঁচিয়ে রেখেছে এত অসুস্থতার পরে। খুব ভালো লাগে তোমাদের এই কমেন্টসগুলো। নামটা আমি বলতে পারলাম না, ভুলে গেলাম, যেহেতু আমার কাছে ফোন একটা বারবার বলি, কমেন্টসটা না দেখে নামটা নিতে পারবো না। শুধু কমেন্টসটা আমার যতটুকু মনে আছে আমি তাই বললাম, যেহেতু আমি প্রত্যেকটা কমেন্টস পড়ি এবং রিপ্লাই করার চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টসেরই, সেই সূত্র ধরে। তাহলে বন্ধুরা দিয়ে গেলাম, জেনে নিলে। এবার চেষ্টা করব যদি পারি আরেকটা ভিডিও দিতে, সেটা যাকে নিয়েই হোক না কেন চেষ্টা করব ছোট একটা ভিডিও হলেও বিকেলে দেওয়ার, কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না, কারণ সত্যি শরীরটা খুবই খারাপ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আরেকটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা।